আসছে। বরফ বিষয় নয় দাদা, বরফ নিয়ে যে খেলছি দাদা, বরফ নিয়ে দিল খুশ হয়ে গয়া। क्या बताया आना। এদিকে দেখেন অনেক বরফ পড়ে রয়েছে, বরফ আর সাথে মেঘ, মেঘের জন্য কিন্তু দূরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ। দৈনন্দিন জীবনের ক্লান্তি ও অবসাদ জীবনকে একঘরে বিপর্যয় করে তোলে। সুখ অনুভূতি আর সাময়িক পরিতৃপ্তির জন্য দূরে অথবা কাছের কোনো অচেনা দেশ ঘুরে আসার বাসনা মনে সুরসুরি দিচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কোনো অদেখা প্রান্ত অথবা শহর থেকে দূর পাহাড়, সবুজ বনানী, বিস্তৃত নির্জন পল্লীতে শান্তি নিরসনে যাবার প্রচণ্ড ইচ্ছা মনে। অদেখাকে দেখব, অজানাকে জানবো, এ যে অন্যরকম তৃপ্তিদায়ক সুখকর অনুভূতি। মনে সংশয় সংকট কোনো কিছুই ঠাঁই দেয়নি। ভ্রমণ কষ্টকর, বিপজ্জনক, ব্যয়বহুল, তারপরেও সব ধরনের ঝুঁকি মাথায় নিয়ে আমরা দার্জিলিং গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। ভ্রমণ যাত্রার আগের রাতে প্রায় নির্ঘুম, কারণ উৎকণ্ঠা, যাওয়ার ব্যাকুলতা, কি নিলাম আর কি বাদ পড়লো। তারপরেও সব ঠিকঠাক গুছিয়ে নিতে পেরেছি কিনা আর একবার চেক করে নিলাম। প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, ওষুধপত্র, শীতের কাপড়, জুতা সব নিয়েছি। গাড়ি ছুটছে আমাদের গন্তব্য বুড়িমারি বর্ডারের উদ্দেশ্যে। চেকপোস্টে দালালের বিষয়টা মাথায় ছিল আগে থেকেই। ট্রাভেল ট্যাক্স জনপ্রতি 800 টাকা আগেই জমা করেছিলাম, আর কিছুদিন পর থেকে ট্রাভেল ট্যাক্স জনপ্রতি 1000 টাকা হয়ে যাবে। ওরা যাত্রীদের সাথে প্রতি পাসপোর্ট অনুযায়ী চুক্তিবদ্ধ হওয়ার পরেই কাজ করে। আমার সাথে এপারে 200 টাকা, ওপারে 200 রুপিতে কাজ সমাধান করবে বলে জানিয়ে দিল। দালালের হাতে পাসপোর্ট চলে গেল। জায়গায় জায়গায় কি করতে হবে সব করা হলো। ঢাকা থেকে শ্যামলী, এসআর বা অন্যান্য গাড়িতে করে আসতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে আমরা এখন গ্যাংটক যাব। বিস্ময় ভরা মন নিয়ে ক্রমেই এগোচ্ছি আমরা ছিলাম হচ্ছে হোটেল সাকুরাতে। হোটেল সাকুরাটা একটু ভিতরে, শেয়ার জিপে করে গেলে আপনার 450 রুপির মতো পড়বে। গ্যাংটকে ঢোকার জন্য যে পারমিশনের প্রয়োজন হয় তার জন্য আপনি শিলিগুড়ির এসএনটি থেকে ফর্ম পূরণ করে নিতে পারেন। যদি সেটা না করেন তাহলে আপনাকে র্যাম্পো থেকে ফর্ম পূরণ করে এন্ট্রি নিতে হবে। তার জন্য আপনাকে পাসপোর্ট ও ভিসার 2 কপি ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, আর এগুলো অনেক কপি ফটোকপি করে রাখবেন। এগুলো অনেক জায়গায় কাজে লাগবে। পারমিশন পেলে আপনি একটা পেপার পাবেন। এই পেপারটাই হচ্ছে আপনার গ্যাংটকের পাসপোর্ট। এন্ট্রি সিল পাসপোর্টে পেয়েছেন কিনা চেক করে নেবেন। আবার গ্যাংটক থেকে ফেরার সময় কিন্তু পাসপোর্টে এক্সিট সিল দিয়ে নেবেন এবং ফর্মটা তাদেরকে ফেরত দিবেন। এর জন্য ড্রাইভারকে কিন্তু বলে রাখবেন যে র্যাম্পোতে পারমিশন নিতে হবে। আমি এখন আছি র্যাম্পো চেকপোস্টে। সিকিমে ঢুকতে হলে আমাদেরকে বিভিন্ন ডকুমেন্টে শো করিয়ে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে সিকিমে ঢুকতে হবে। সবার জন্য ডকুমেন্টে শো করিয়ে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ঢুকতে হয়। র্যাম্পো চেকপোস্টে যে সকল ডকুমেন্টগুলো লাগবে সেগুলোর একটা সাথে শেয়ার করে দিব। আর এই পাশেই হচ্ছে সেই ব্রিজটা রয়েছে, আর আমার সামনে রয়েছে সেই সিকিম গেটটি। র্যাম্পো চেকপোস্টের কাজ সেরে ঠিক দুপুর 12টায় আমরা পৌঁছালাম দেওরালি বাস স্ট্যান্ডে। দেওরালি বাস স্ট্যান্ডের কাছে অনেক হোটেল রয়েছে, কম খরচের মধ্যে এখানে থাকতে পারবেন। এমজি মার্গে হোটেল ভাড়া অনেক বেশি, ধরেন 3000 রুপি থেকে ভাড়া শুরু। আমাদের এই রুমটি 1000 রুপিতে পেয়েছি। দেওরালি বাস স্ট্যান্ড থেকে এমজি মার্গে যেতে ভাড়া পড়বে 45 রুপি করে। আমরা 2 দিন 3 রাত থাকবো গ্যাংটকে। চলুন এবার গ্যাংটকে সাইট সিন শুরু করা যাক। দেওরালি বাস স্ট্যান্ড থেকে আধা বেলার জন্য একটি গাড়ি ভাড়া করেছি 2000 রুপিতে। যতই শহরে প্রবেশ করছি, রবি ঠাকুরের কবিতা একটি শিশির বিন্দু মনকে আন্দোলিত করছে ক্রমশ। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু।
প্রথমে দোদরুল চোটেন মনাস্ট্রিতে আসি। 1945 সালে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অনুসারীরা এটি তৈরি করেছিলেন। এর ভিতরে দর্জি, ফুরবা, কাঙ্গিউচর এবং অন্যান্য ধর্মীয় বস্তুর একটি সম্পূর্ণ সেট রয়েছে। চারপাশে 108টি মণিলাকল রয়েছে। মনাস্ট্রিটার পাশে আরেকটি মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামটিতে প্রবেশ মূল্য পার পারসন 25 রুপি করে। মিউজিয়ামটি বেশ সুন্দর, চলুন দেখি। মিউজিয়ামটিতে বেসিক্যালি বুদ্ধিস্টদের অনেক হিস্টোরিক্যাল জিনিস রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, তারপরে অনেক মূর্তি রয়েছে, যে একটা সংস্কৃতির পরিবর্তনকার ব্যবহৃত অনেক অস্ত্র রয়েছে। চলে এসেছি কোয়াটেজ ইন্ডাস্ট্রিতে। এখানে মূলত হাতের তৈরি অনেক জিনিস প্রদর্শনীয় এবং বিক্রি করা হয়ে থাকে। কোয়াটেজ ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা কটেজ ইন্ডাস্ট্রি, যার ভিতরে হ্যান্ডমেড অনেক জিনিস কিনতে পাওয়া যায়। কোয়াটেজ ইন্ডাস্ট্রি দেখা শেষ করে আমরা এখন আছি বিশাল পাহাড়ের পদদেশে। অবিরাম ধারায় বয়ে চলছে ঝর্ণা, ক্লান্তি নেই, কমতি নেই, বিরতি নেই। কি এক অপূর্ব মোহিনী এর চলার গতিতে, ঝমঝম ঝমঝম। মেইন গেট পেরিয়ে আমরা যতই এগোচ্ছি দেখার আগ্রহ ততই তীব্র হচ্ছে। ঝর্ণাধারার সামনে রোপ ঝোলানো, রাস্তার সাইড থেকেই দেখা যায় এবং মেন রাস্তার সাথে এটি এবং সুন্দর একটি ওয়াটারফল। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য হোটেল সেলিব্রেশন বার অ্যান্ড রেস্টুরেন্টে আসি। এখান থেকে হাত মুখ ধুয়ে 200 রুপি করে আমরা চিকেন থালি অর্ডার দিয়ে টেবিলে বসে পড়লাম। মোটামুটি পেট পুরে খেয়েছি। হোটেলের কাছে রয়েছে গুঞ্জন মনাস্ট্রি, সেটি ঘুরে দেখলাম। গুঞ্জন মনাস্ট্রি, যেটি খুবই সুন্দর একটি জায়গা, খুবই দৃষ্টিনন্দন। একটা মনাস্ট্রি যে এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। গুঞ্জন মনাস্ট্রি 6600 ফিট উচ্চতায় অবস্থিত। 1981 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা এখন আসছি তাশি ভিউ পয়েন্টে। খোলা আকাশের নিচে জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে সকাল 5টার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাশি ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওয়েদারের কারণে দেখা যাচ্ছে না। তাশি ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম গণেশটাক মন্দিরে। গণেশটাক মন্দির আপনাকে অনেকটা খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হবে। শহর থেকে 13 কিলোমিটার দূরে গণেশটাক মন্দিরে মনোরম পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে। আমি আছি গণেশ মন্দিরে, আর এখান থেকে গ্যাংটক সিটির পুরো ভিউ দেখা যায়, কিন্তু আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে, যে জন্য পুরো শহরটা এখন দেখা যাচ্ছে না। আর এর অপোজিটে একটা জু রয়েছে। জুটা 3:30 পর্যন্ত খোলা থাকে, এখন বন্ধ হয়ে গিয়েছে। জায়গাটি হলো হনুমানটক। কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া এবং মন্দিরের সবুজ পরিবেশের সাথে গ্যাংটক সিকিমের হনুমানটক মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। এই পর্বতটি গ্যাংটকের সবচেয়ে উচ্চ পর্বত। এখান থেকে মেঘ ছোঁয়া যায়। আপনি যেটা দেখছেন এইটা আসলে মেঘ। হনুমানটক টেম্পল, এই মন্দিরের একটা হিস্ট্রি রয়েছে, যে হিস্ট্রিটা খুবই ইন্টারেস্টিং। আর এটা হচ্ছে গ্যাংটক শহরের সব থেকে উঁচুতম জায়গাতে এই মন্দিরটা রয়েছে। রামায়ণের সময়কালে যখন নাথের তীরে লক্ষণ মাটিতে পতিত হয়েছিলেন বা মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন, তো জড়িবুটির প্রয়োজন ছিল লক্ষণকে বাঁচানোর জন্য। হনুমানকে আদেশ করেছিলেন যে এই জড়িবুটি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসার জন্য, এবং হনুমানজি তখনই উড়ে চলে আসেন সেই জড়িবুটিটি নেওয়ার উদ্দেশ্যে।
দুনাগিরি পর্বতে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম করেছিলেন। এটি হচ্ছে তার মন্দির। নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে আমি এমন একটি পবিত্র জায়গাতে আসতে পেরেছি। গ্যাংটকের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো সাঙ্গু লেক। এমজি মার্গ থেকে ট্যুর এজেন্সির মাধ্যমে আমরা 6 জন যাচ্ছি সাঙ্গু লেকে। সকালের নাস্তা সেরে আমরা সাঙ্গু লেকের 14,500 ফিট উচ্চতা বিশিষ্ট গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে সাঙ্গু লেক তা দেখার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, অপার করুণা দেখবার সুযোগ হলো বলেই তো আজ আসতে পারলাম গ্যাংটক শহরে। মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম কল্পনার সাগরে, মিলিয়ে নিচ্ছিলাম সৌন্দর্যের নীলাভূমি দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সাথে। আমাদের সাথে একজন গাইড দেওয়া হয়েছে, গাইড ব্যতীত সাঙ্গু লেকে প্রবেশ করতে দেওয়া হয় না। ভোরের মন কাড়া দৃশ্যটা অপরূপ, পাহাড় আর মেঘের লুকোচুরির অনন্য। কখনো এমন দৃশ্য দেখব ভাবিনি। ভারতের স্বাধীনতা লাভের পর সিকিম ভারতের যোগ না দিয়ে স্বাধীন রাজতান্ত্রিক রাষ্ট্রসত্তা বেছে নেয়। গ্যাংটক ছিল এই স্বাধীন ভূমির রাজধানী। 1975 সালে সিকিম ভারতের প্রজাতন্ত্রে যোগ দিলে ভারতের 22তম রাজধানী শহরে পরিণত হয় গ্যাংটক। এখানে যে কোনো সময় তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাসে নেমে আসে। শহরটির অধিকাংশ লোকই নেপালি, ল্যাপসা ও ভুটিয়া। আমরা বাজরা টার্মিনাল থেকে গাড়িতে উঠেছিলাম। মোট 3 ঘন্টার একটা পাহাড়ি রাস্তা জার্নি। 35 কিলোমিটার দূরত্বের মাঝামাঝি অবস্থানে ড্রাইভার গাড়ি থামিয়ে দিলেন। অনেকেই নামছে, আমরাও নামলাম। বিশেষত্ব হলো সাদা মেঘ পাহাড় ছুঁয়ে গেছে। এখন আছি 12,000 ফিট উপরে, 11,000 ফিট উপরে। দেখেন আমার মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এখানে যে কুয়াশা দেখছেন এটা কিন্তু আসলে কুয়াশা না, এটা হচ্ছে পুরোটা মেঘ। আমরা মেঘে ভাসছি। এই জায়গাটার নাম হলো ক্লাউড ভ্যালি। জল খেয়ে ফ্রেশ হয়ে আবার গাড়িতে কিছু দূর আসতেই দেখতে পাই রাস্তার পাশে উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়। আমরা এই জায়গা থেকে জ্যাকেট ও জুতা ভাড়া করেছি এবং সেটি পরে চলে এসেছি রোপওয়েতে। রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে ইয়াকগুলিকে। অনেকেই দরদাম ঠিক করে ওর পিঠে আহরণ করে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছে। মেঘে ঢাকা আকাশ আর সেই সাথে ঠান্ডা বাতাস প্রবাহমান, নাক মুখ বন্ধ হয়ে আসছে। চারিদিকে পাহাড় বেষ্টিত, মাঝখানে নীল স্থির পানি। এরই নাম হচ্ছে সাঙ্গু লেক। আমরা 380 রুপিতে টিকিট কেটে ক্যাবল কারে উঠেছি। 12,000 ফিট থেকে আমরা ধীরে ধীরে 14,500 ফিট উপরে উঠছি। আমরা কেবল কার থেকে নেমে এইখানে বরফের সাথে অনেকক্ষণ কাটালাম। 60 টাকা টাকাটা বড় বিষয় নয় দাদা, বরফ নিয়ে খেলছি দাদা, বরফ নিয়ে খুশ হয়ে গেয়া। क्या बताया আনা। এদিকে দেখেন অনেক বরফ পড়ে রয়েছে, বরফ আর সাথে মেঘ। মেঘের জন্য কিন্তু দূরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দূরে बोलता है कुइरो গুইরো कुइरो কুইরো, ওকে कुइरो लागे तो था কুইরো, এটাকে ফপকো কুইরো বলতে হয় একে। हम आ गया नील जैकेट पे। কিছু সময় রৌদ্র উজ্জ্বল, কিছু সময় বৃষ্টি, সেই সাথে স্নোফল। কি অসাধারণ। -3 ডিগ্রিতে রয়েছে আমরা এখন। 14,500 ফিট উপরে আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, সে সাথে আপনাদেরও হতে পারে। সাথে করে কলা, চকলেট, পপকর্ন খাওয়ার জন্য আনতে পারেন, এতে করে কিছুটা উপকার হবে। এমন জায়গায় এসে একটু প্রেম নিবেদন না করলে কি হয়? थोड़ा रोमांटिक मूड दीजिए ना, दोनों का रोमांटिक मूड दे के इधर देखना है। हैं প্রায় 3 ঘন্টার মতো কাটিয়েছি আমরা এখানে। এখন আমরা নিচে নামছি। আমরা সাঙ্গু লেক থেকে হোটেলের উদ্দেশ্যে, তার আগে এমজি মার্গে কিছুক্ষণ কাটিয়ে আমরা রুমে ফিরেছি। 2 রাত 3 দিন অতিবাহিত করলাম গ্যাংটক শহরে। 2 রাত 3 দিন গ্যাংটক শহরে মোটামুটি খরচ 5,000 থেকে 6,000 রুপি হয়েছে।
প্রতিদিনকার মতো সকালের নাস্তা সেরে লাগেজ নিয়ে দেউরালী বাস স্ট্যান্ডে আমাদের গন্তব্য শিলিগুড়ি। ক্যাব গাড়িতে 8 জন সুন্দরভাবে বসতে পারবেন। আমরা যখন গাড়িতে উঠি তখন দরদাম ঠিক করেই উঠেছি। আমরা ছিলাম 3 জন, ভাড়া 400 রুপি করে। 4 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি। 4.5 ঘন্টার মতো জার্নি করে আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি। আমরা এখন আছি শিলিগুড়ি জাংশনে। এখানে গাড়ি থেকে নেমে সকল ব্যাগপত্র নিয়ে অনেকে দেশে ফিরবে। 7 দিনের একটা এক্সাইটিং ট্যুর শেষ করলাম। শিলিগুড়ি থেকে বাস যোগে আমরা চ্যাংড়াবান্ধা বর্ডারের উদ্দেশ্যে রওনা হলাম। দেশের মাটি, সে যে সোনার চেয়ে কাঠি। মোটামুটি এই ছিল আমাদের দার্জিলিং গ্যাংটকের ভ্রমণের লাস্ট এপিসোড। দেখা হবে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণে বাই।